হঠাৎ করে কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভালকে সরাসরি পাঠালেন একটি স্পেস সেন্টারে? কোনো গোপন আশঙ্কা মাথাচাড়া দিয়ে উঠল নাকি? আর এমন কি হলো যার পর ভারতের সবথেকে ভরসাযোগ্য রকেট নিয়েই উঠতে শুরু করলো সন্দেহ? পুরো ঘটনাটার কেন্দ্রবিন্দুতে আছে ভারতের স্পেস প্রোগ্রাম, আর তার মেরুদণ্ড বলা হয় যে রকেটকে সেই পিএসএলভি। ইসরোর এই পিএসএলভিকেই বলা হয় ওয়ার্কহর্স, মানে যেটা কখনো ঠকায় না। কিন্তু সমস্যাটা এখানেই, মাত্র 9 মাসের মধ্যে পিএসএলভির পরপর দুটো মিশন ব্যর্থ, ভারতের স্পেস ইতিহাসে যেটা অত্যন্ত অস্বাভাবিক। মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই ঘটনাগুলির পরেই অজিত দোভাল গোপনে বিক্রম সারাভাই স্পেস সেন্টার ভিএসএসসি-তে ঘুরে যান, যেখানে তিনি শুধু টেকনিক্যাল ত্রুটি নয়, একেবারে অন্য দিক থেকে তথ্য খতিয়ে দেখেন। কোনোভাবে কি ইচ্ছা করে মিশন ফেল করানো হয়েছে? এর পেছনে কি কোনো বিদেশি হাত থাকতে পারে? এরপর থেকেই শুরু হয় স্যাবোটাজ শব্দটা নিয়ে জল্পনা। কিন্তু তার আগে বুঝে নেওয়া দরকার এই পিএসএলভি আসলে কতটা গুরুত্বপূর্ণ। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি রয়স্ফিয়ার চ্যানেলটি প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। 1982 সালে ইসরো আর ভিএসএসসি মিলে পিএসএলভি ডেভেলপ করা শুরু করে। 1994 সালে প্রথম সফল উড়ান, তারপর একের পর এক ঐতিহাসিক মিশন, চন্দ্রযান 1, মঙ্গলযান, আদিত্য L1 সবই পিএসএলভির কাঁধে ভর করে। তাই যখন এমন একটি প্রায় নিখুঁত রকেট পরপর দুবার ব্যর্থ হয়, স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এটা কি শুধুই দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু হয় হাই লেভেলের তদন্ত, আর ঠিক এখানেই ঘটনাটা ঢুকে পড়ে আরো গভীর স্তরে। এবার সরাসরি ঘটনায় আসি। এই দুটি ব্যর্থ মিশনে আসলে কি ঘটেছিল? প্রথম ঘটনা 18 মে 2025, ইসরোর 101 নম্বর মিশন, যেখানে EOS-09 স্যাটেলাইট লঞ্চ করা হচ্ছিল পিএসএলভি দিয়ে। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ করে তৃতীয় স্টেজে টেকনিক্যাল সমস্যা দেখা যায়, কন্ট্রোল হারিয়ে যায়, আর সেখানেই মিশন পুরোপুরি ব্যর্থ। এরপর দ্বিতীয় ধাক্কা আসে আরো বড় আকারে 12 জানুয়ারি 2026। পিএসএলভি দিয়ে ডিআরডিওর অন্বেষা সহ মোট 16টি স্যাটেলাইট লঞ্চ করা হয়। এই স্যাটেলাইটগুলির কাজ ছিল নজরদারি ও নেভিগেশন, যার সরাসরি যোগ আছে জাতীয় নিরাপত্তার সঙ্গে। কিন্তু তৃতীয় স্টেজের একেবারে শেষ মুহূর্তে রকেট তার নির্ধারিত পথ থেকে সরে যায়। ফলাফল, সব স্যাটেলাইট স্পেসে কার্যত হারিয়ে যায়। এই দুই ঘটনায় শুধু ব্যর্থতা নয়, এগুলি ছিল হাই ভ্যালু স্ট্র্যাটেজিক মিশন, আর এখন থেকেই সরকারের টেনশন বাড়ে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই পরপর দুই ব্যর্থতার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে 22 ও 23 জানুয়ারি এনএসএ অজিত দোভাল সরাসরি ভিএসএসসি-তে পৌঁছান। সেখানে তিনি ভিএসএসসি এর ডিরেক্টর এস রাজা রাজন এবং সিনিয়র বিজ্ঞানীদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। এই মিটিংয়ে শুধু কি ভাঙলো তা নয়, বরং প্রশ্ন তোলা হয়, এই ব্যর্থতা কি স্বাভাবিক? কোনো ভেতরের বা বাইরের হস্তক্ষেপ ছিল কি? আর সিকিউরিটি লুপহোল কোথায়? এই কারণেই স্যাবোটাজ শব্দটা আলোচনায় আসে। তবে ডোভালের বৈঠকের পরেই কেন্দ্রীয় সরকার বিষয়টা কিছুটা ঠান্ডা করার চেষ্টা করে। স্পেস মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং স্পষ্ট করে বলেন, পিএসএলভির এই দুই ব্যর্থতায় জাসুসি বা স্যাবোটেজের কোনো প্রমাণ নেই। কিন্তু একটা বিষয় খুব পরিষ্কার, তদন্ত থামেনি। কারণ পিএসএলভির কোনো সাধারণ রকেট নয়। গত 30 বছরের বেশি সময় এই রকেটেই ভারতের সবচেয়ে কঠিন, সবথেকে সেন্সিটিভ মিশনগুলিকে সামলেছে। তাই এত বছরের বিশ্বাসের রকেট হঠাৎ করে প্রশ্নের মুখে পড়লে সরকার যে সেটাকে হালকাভাবে নেবে না, সেটাই স্বাভাবিক। আর ঠিক এখানেই আসে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, পিএসএলভি এত ভরসাযোগ্য কেন? কেন বিদেশি দেশগুলিও এই রকেটের ওপর নির্ভর করে? আর সত্যি কি স্পেস প্রোগ্রামগুলি এখন নতুন যুদ্ধক্ষেত্র? দেখুন, পিএসএলভিকে এত বছরে কেন ইসরোর ওয়ার্কহর্স বলা হয়, সেই উত্তরটা আপনি পাবেন এখনই। প্রথমত, এর সাফল্যের হার। মোট 68টি লঞ্চের মধ্যে মাত্র 4টি ব্যর্থ, মানে প্রায় 94% সাকসেস রেট। স্পেস ইন্ডাস্ট্রিতে এটা অসাধারণ রেকর্ড। দ্বিতীয়ত, বড় বড় ঐতিহাসিক মিশন, চন্দ্রযান 1, মঙ্গলযান, এমনকি আদিত্য L1 সবই পিএসএলভি সফলভাবে সম্পন্ন করেছে। তৃতীয়ত, এটি একটি মাল্টি স্যাটেলাইট লঞ্চার, একটি মিশনেই একাধিক স্যাটেলাইট কমপক্ষে বসাতে পারে। চতুর্থত, একটি ফ্লেক্সিবল ডিজাইন। পিএসএলভির 4টি ভ্যারিয়েন্ট রয়েছে, হালকা থেকে ভারী পেলোড, সব ধরনের স্যাটেলাইট বহনেই এটি সক্ষম। পঞ্চম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিদেশি ভরসা। অনেক বিদেশি গ্রাহক পিএসএলভিকে বেছে নেন। এর মাধ্যমে ইসরোর প্রতি বছর হাজার হাজার কোটি টাকা আয় করে। এবার আসি আরও সেন্সিটিভ একটি অংশে। স্পেস, সায়েন্স, ডিফেন্স, এই তিনটে ক্ষেত্র থেকে এখন শুধু গবেষণা নয়, এগুলি প্রত্যেক দেশের স্ট্র্যাটেজিক পাওয়ার। আজকের বিশ্বে স্পেস কার্যত হয়ে উঠেছে চতুর্থ যুদ্ধক্ষেত্র। কারণ গবেষণায় ধাক্কা দিলে সামরিক শক্তি দুর্বল হয়, একটি নির্ভরযোগ্য রকেট ব্যর্থ হলে অর্থনৈতিক ক্ষতি হয়, নতুন প্রযুক্তিতে এগিয়ে যাওয়ার গতি থেমে যায়। এই কারণেই স্পেস প্রোগ্রাম
প্রোগ্রামগুলিকে টার্গেট করার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না, বিশেষ করে যখন এই স্যাটেলাইটগুলি নজরদারি ও নেভিগেশন সিস্টেমের সঙ্গে যুক্ত, যার সরাসরি প্রভাব জাতীয় নিরাপত্তায় পড়ে। এই পরিস্থিতিতে ইসরো সিদ্ধান্ত নিয়েছে পিএসএলভির সব লঞ্চ আপাতত জুন 2026 পর্যন্ত স্থগিত থাকবে। এছাড়া জানা যাচ্ছে এই দুই ব্যর্থতার ফলে প্রায় 2500 কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে এটাকে শুধুই ক্ষতি হিসেবে দেখা হচ্ছে না, বরং একটি সতর্কবার্তা হিসেবে নেওয়া হচ্ছে। আগামী দিনে কোয়ালিটি চেক করা আরও কঠোর হবে, সিকিউরিটি প্রোটোকল আরও শক্তিশালী করা হবে। ভারতে ইসরো, ডিআরডিও, অ্যাটমিক এনার্জি এবং অন্যান্য গবেষণা সংস্থার বিজ্ঞানীদের আগে থেকেই বিশেষ সিকিউরিটি ব্যবস্থা দেওয়া হবে এবং সেই স্তর আরও বাড়ানো হচ্ছে। সব মিলিয়ে বার্তাটা পরিষ্কার, স্পেস মিশন এখন শুধু বিজ্ঞান নয়, এটা ন্যাশনাল সিকিউরিটি। ভারত খুব সতর্ক আছে, সিস্টেম শক্ত করা হচ্ছে এবং একটি স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে ভারতের স্পেস প্রোগ্রাম কোনোভাবেই দুর্বল করি হয়ে উঠবে না। এখন প্রশ্ন আপনার কাছে, এই ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? শুধু টেকনিক্যাল ত্রুটি নাকি বড় কোনো ভূরাজনৈতিক চাপের ইঙ্গিত? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। বন্ধুরা, আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।